আজকে আমরা করব নিজে করি 11.1 অঙ্কগুলো। তো 11.1 যে অঙ্কগুলো আছে সেগুলো মোটামুটি বর্গ এবং বর্গমূলের অঙ্ক, যেটা তোমরা ক্লাস 6-এ কিছুটা করেছিলে। দেখো, বর্গ করতে বলছে, যে নিচের ভগ্নাংশগুলির বর্গ করতে বলছে। তো বর্গ জিনিসটা কি? বর্গ মানে হচ্ছে স্কোয়ার। দেখো, এই যে 4 লিখে, ধরো 4-এর মাথায় আমি একটা স্কোয়ার দিলাম, এটাকে কি বলে? স্কোয়ার। আর এটার বাংলাই হচ্ছে বর্গ, তাহলে এটাকে কি বলে? বর্গ। ঠিক আছে। আর বর্গমূল কোনটা? এই 4টাকেই যদি আমি এই রুটের মধ্যে লিখতাম, এটাকে বলা হয় রুট। ঠিক আছে। হ্যাঁ, এই 4টাকেই যদি আমি রুটের মধ্যে লিখতাম তাহলে বলা হতো বর্গমূল। ঠিক আছে। তো বর্গ আর বর্গমূলের তফাৎটা বুঝতে পেরেছো? তাহলে বর্গ হচ্ছে স্কোয়ার এবং বর্গমূল মানে হচ্ছে যে রুট করে যেটা আমরা বের করি। ঠিক আছে। এবার এক দাগে আসছি। একে বলছে নিচের ভগ্নাংশগুলির বর্গ করি। বর্গ মানে কি বলেছি? স্কোয়ার। তার মানে এই যে ভগ্নাংশগুলো রয়েছে 4-এর 5, এটার স্কোয়ার করতে হবে। তা প্রথমটা আমি দেখো লিখছি। 1 নম্বরে রয়েছে 4/5। এর বর্গ করা মানে কি? এই দুটোকে স্কোয়ার করে দেওয়া, মানে এর মাথায়, এটা টোটালটার মাথায় একটা স্কোয়ার বসানো, এটাকে কি বলে? স্কোয়ার। ঠিক আছে। তাহলে এটার বর্গ করলাম। এবার এই যে 4 এবং 5 দুটোর মাথাতে একসাথে ব্রাকেট করে স্কোয়ার বসিয়েছি, মানে কি বলতো? এই 4-এর মাথাতেও কিন্তু স্কোয়ার রয়েছে, আবার 5-এর মাথাতেও স্কোয়ার রয়েছে। তার মানে এটাকে আমি যদি আলাদা করে লিখি তাহলে এই জিনিসটা এইরকম দাঁড়ায় যে 4-এর মাথাতেও স্কোয়ার, 5-এর মাথাতেও স্কোয়ার। ঠিক আছে। এইবার এটাকে আমি ভেঙে লিখছি। এবার দেখো, এই যে 4 স্কোয়ার, এই 4 স্কোয়ার মানে কি বলতো? 4-এর মাথায় একটা 2 রয়েছে, মানে 4কে 2 বার গুণ করা হচ্ছে। ঠিক আছে। এবং 4কে 2 বার গুণ করলে কি হয়? 16 হয়। আবার ধরো 2-এর মাথায় যদি আমি একটা স্কোয়ার দিই, মানে 2-এর মাথায় যদি একটা বর্গ বা স্কোয়ার লিখি, তার মানে কি? 2 গুণ 2, মানে দুটো 2-এর যে গুণফল, সেটাই কিন্তু স্কোয়ার। ঠিক আছে। তাহলে 2 দুগুণে কত? 4। তাহলে 2-এর বর্গ কত? যদি আমি প্রশ্ন করি যে 2-এর বর্গ কত, তাহলে তোমরা উত্তর দেবে কি? 4। ঠিক আছে। তাহলে একইভাবে এই 4 স্কোয়ার মানে কি? 4 গুণ 4। আবার এই 5 স্কোয়ার মানে কি? 5 ইন্টু 5। তাহলে কত হচ্ছে? 4 4 16, আর এখানে 5 5 25। এটাই কিন্তু উত্তর। ঠিক আছে। একইভাবে পরের অঙ্কটা দেখো। 2 নম্বরে বলছে 6/7। তাহলে এটাকে একইভাবে বর্গ করব। তাহলে 6/7কে পুরোটা একসাথে আমি স্কোয়ার করে দিলাম বা বর্গ করলাম। এবার এটাকে আলাদা আলাদাভাবে করছি। 6-এর মাথাতে স্কোয়ার, 7-এর মাথাতেও স্কোয়ার। আর 6-এর মাথায় স্কোয়ার মানে কি? 6 গুণ 6, দুটো 6-এর গুণফল মানে 6 স্কোয়ার। আবার 7 স্কোয়ার বা 7 স্কোয়ার মানে কি? 7 ইন্টু 7। তাহলে কি হচ্ছে? 6 6 36, আর 7 7 49। হয়ে গেল অঙ্কটা। পরের অঙ্কটায় বলছে 8/10। তাহলে 8/10-এর বর্গ করা মানে কি? পুরোটার মাথায় আগে স্কোয়ার দিয়ে দেওয়া। এবার পুরোটার মাথায় স্কোয়ার আছে, মানে 8-এর মাথাতেও আলাদা করে আছে, আবার 10-এর মাথাতেও আলাদা করে স্কোয়ার আছে। এবার 8-এর মাথায় স্কোয়ার আছে, মানে দুটো 8-এর গুণফল। আবার 10-এর মাথাতে স্কোয়ার আছে, মানে দুটো 10-এর গুণফল। তাহলে 8 8 গুণ করলে কি হয়? 8 8 64। 10 আর 10 গুণ করলে কি হয়? 10 10 100। এবার এক দাগের শেষ অঙ্কটা করব। কি রয়েছে? 11/12। দেখে নাও, লাস্ট অঙ্কটা রয়েছে 11/12। তো এটার বর্গ করা মানে কি? পুরোটার মাথায় একসাথে একটা স্কোয়ার বসিয়ে দেওয়া। ঠিক আছে। দেখো, স্কোয়ার বসিয়ে দিয়েছি। এবার 11 স্কোয়ার এবং 12 স্কোয়ারকে আমি আলাদা আলাদাভাবে লিখবো। পুরোটার মাথায় স্কোয়ার মানে দুটোর মাথায় আলাদা আলাদা করেও স্কোয়ার রয়েছে। এইবার 11 স্কোয়ার মানে কি? দুটো 11-র গুণফল, তাই তো। আবার 12 স্কোয়ার মানে কি? দুটো 12-র গুণফল। এবার তাহলে কত হয়? গুণ করে দাও। 11 11 হয় 121, আর 12 12 হয় 144। ঠিক আছে। এই অঙ্কটা হয়ে গেল।
এবার আমি আসছি 2 দাগে। 2 দাগে বলছে নিচের ভগ্নাংশগুলির বর্গমূল করি। তার মানে আমি তোমাদের যে তখন বলছিলাম বর্গমূল মানে কি, এই যে সংখ্যাটার বর্গমূল করতে বলবে সেই সংখ্যাটাকে এই রুটের মধ্যে আগে লিখতে হবে। তারপরে কি করে করতে হয় আমি বলছি। দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো তোমাকে যদি বলে যে দেখো 2 নম্বর দাগে বলেছে নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করি। তো বর্গমূল কি করে নির্ণয় করতে হয় সেটা দেখে নাও। আমি একটা সহজ উদাহরণ দিয়ে আগে বোঝাচ্ছি। ধরো তোমাকে বলেছে যে 16-র বর্গমূল নির্ণয় করো, 16 এর বর্গমূল নির্ণয় করো। তাহলে তুমি কিভাবে করবে? প্রথমে এই যে রুট, এই চিহ্নটার নাম কি? রুট। এই রুটের মধ্যে তুমি আগে 16কে বসাবে, ঠিক আছে? বসানোর পর আচ্ছা বলো তো কোন দুটো সংখ্যা গুণ করলে 16 আসে? দেখি কেমন বলতে পারো, কোন দুটো সংখ্যাকে গুণ করলে 16 আসে? যেমন ধরো আমি এখানে দেখাচ্ছি, দুটো সমান সংখ্যা হতে হবে, কিন্তু মানে দুটো একই সংখ্যা হতে হবে। মানে 4কে দেখো 4 দিয়ে গুণ করলে কিন্তু তবেই 16 আসে। তাহলে এই যে দুটো সংখ্যা গুণ করলাম, এই দুটো সংখ্যা কিন্তু একই সংখ্যা, এই দুটোই কিন্তু 4। তাহলে এমন দুটো সংখ্যা তোমাকে বলতে হবে যে দুটো সংখ্যাকে গুণ করলে 16 আসে। তাহলে সংখ্যা দুটো কি কি? সংখ্যা দুটো হচ্ছে 4, তাই তো? তাহলে আমি 16 পেলাম 4 গুণ 4 থেকে, তাই তো? তাহলে এবার আমি এটাই লিখব যে 4 গুণ 4। এইবার 4 গুণ 4, এবার এই 4 গুণ 4 মানেই কিন্তু 4 স্কোয়ার। দুটো 4-এর গুণফলকে আমি কিন্তু স্কোয়ার হিসাবে এভাবে লিখতে পারি, ঠিক আছে? তাহলে দুটো 4কে গুণ করলে আমি কি লিখতে পারি? 4 স্কোয়ার। তাহলে আমি রুটের মধ্যে এবার কি লিখব? 4 স্কোয়ার, ঠিক আছে? এবার তোমরা একটা জিনিস জানবে যে এই যে রুট এবং এই যে স্কোয়ার, এই দুটো কিন্তু একসাথে রাখা যায় না, এই দুটো কিন্তু একসাথে থাকে না, এই দুটো উঠে যায়। তাহলে এই দুটোই যখন উঠে যাবে তাহলে কি পড়ে থাকবে? শুধুমাত্র 4 পড়ে থাকবে। তাহলে 16-র বর্গমূল নির্ণয় করে আমি কি পেলাম? 4 পেলাম, ঠিক আছে? এইভাবে আমাদের এই অঙ্কগুলোকে করতে হবে। তো প্রথম অঙ্কটা বলেছে 16/25। তো প্রথম অঙ্কটা আমি পাতাচ্ছি 16/25, ঠিক আছে? আচ্ছা তোমরা এই অঙ্কগুলো করার আগে একটা জিনিস একটু জেনে রাখবে, সেটা হচ্ছে দেখো তোমাদের জন্য আমি একটা লিস্ট বানিয়েছি। 1-এর স্কোয়ার করলে কত হয়, মানে 1-এর স্কোয়ার মানে কি? 1কে 1 দিয়েই গুণ করতে হবে। 1-এর স্কোয়ার মানে কি? 1কে 1 দিয়েই গুণ করতে হবে এবং উত্তর কিন্তু 1 আসে, 1-1-কে 1 আসে। আবার 2-এর স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে কি বলো তো? সেই সংখ্যাটাকে ওই সংখ্যা দিয়েই গুণ করা, এবং গুণ করলে কি আসছে? 4। তাহলে 2-এর স্কোয়ার মানে 4 পেলাম, ঠিক আছে? এইভাবে তোমরা 1 থেকে মোটামুটি 20 কিংবা 25 অবধি মুখস্থ করে রাখো। 20 অবধি তো মুখস্থ করতেই হবে, 25 অবধি করলে খুব ভালো হয়, ঠিক আছে? এই যে 4টা, এটা মুখস্থ করে রেখো। হ্যাঁ, এইটার ওপরে কিন্তু পরবর্তীকালে বর্গমূলের অঙ্ক আমাদের করতে হবে, ঠিক আছে? তো আপাতত আমি এই অঙ্কটায় আসছি। তাহলে আমরা বর্গমূল নির্ণয় করতে গেলে কি করব? সবার আগে রুট চিহ্নটা দেব এবং তার মধ্যে এই ভগ্নাংশটাকে লিখব যেটার বর্গমূল করতে দেওয়া হয়েছে। লেখার পর এবার আমরা কি দেখব? এই যে 16, এই 16 কোন সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে আমি 16 পাই? আমি তোমাদের একটু আগেই বলেছি 4 গুণ 4 থেকে 16 পাচ্ছি, তাই না? তাই আমি 16-র জায়গায় কি লিখব? 4 গুণ 4। আবার এই 25 কীভাবে পাচ্ছি? 5 গুণ 5 করে 25 পাচ্ছি, ঠিক আছে? এবার আমি তোমাদের কি বলেছিলাম যে 4 গুণ 4 মানে কি? 4 স্কোয়ার। আর এই 5 গুণ 5 মানে কি? 5 স্কোয়ার। তাহলে 4কে যদি 2বার গুণ করি সেটা কিন্তু 4 স্কোয়ার হয়ে যায়, আর 5কে যদি আমি 2বার গুণ করি তাহলে হয়ে যায় 5 স্কোয়ার। এবার তোমাদের আমি বলেছিলাম এই স্কোয়ার এবং এই যে রুট, এরা কিন্তু একসঙ্গে থাকে না, থাকলেই ঝামেলা করে। তাই এই দুটোকে আমরা তুলে দেবো। তুলে দিয়ে কি লিখব? এই দুটোই যদি উঠে যায়, স্কোয়ার এবং রুট যদি দুটোই উঠে যায়, তাহলে কি পড়ে থাকে? তাহলে শুধু পড়ে থাকে 4 আর নিচে পড়ে থাকে 5, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার 2-এর 2 নম্বর দাগে আসছি। কি রয়েছে?
9/64। এবার বর্গমূল নির্ণয় করা মানে প্রথমেই রুটের মধ্যে এই 9/64কে লিখে দেওয়া, ঠিক আছে। এরপর এই 9কে আমি কি থেকে পাচ্ছি, দেখো তোমাদের যে লিস্টটা বলেছিলাম, 9কে কি থেকে পাচ্ছি, 3 গুণ 3 থেকে পাচ্ছি। তাহলে আমি কি লিখব, 3 গুণ 3। আর এই 64কে কীভাবে পাচ্ছি, দেখো 8 স্কোয়ার মানে 8 × 8, ঠিক আছে। তাহলে 8 গুণ 8 করলেই কিন্তু 64 পাওয়া যায়, তাই আমি লিখছি 64-র জায়গায় 8 গুণ 8। এবার এই 3 গুণ 3 মানে কি, 3কে দুবার গুণ করলে 3 স্কোয়ার হবে, এবং 8কে যদি দুইবার আমি গুণ করি তাহলে কি হবে, 8 স্কোয়ার হবে। এবার দেখো এই স্কোয়ার এবং রুট একসঙ্গে থাকে না, তাই উঠে যাবে, উঠে গেলে কি পড়ে থাকবে, 3, আর নিচে পড়ে থাকবে 8, ঠিক আছে। পরের অঙ্কটায় আসছি, 3 নম্বরে বলেছে কি 36/121, ঠিক আছে। এর বর্গমূল নির্ণয় করতে দিয়েছে। তাহলে প্রথমে আমরা কি করব, নিচে লিখছি, প্রথমেই আমরা রুটের মধ্যে এই ভগ্নাংশটাকে লিখব। এবার আমরা চিন্তা করব এই 36 কিসের বর্গ, দেখি তো কিসের বর্গ 36, এই যে 6-এর বর্গ, মানে 6কে দুবার গুণ করলে 36 পাওয়া যায়, তাই আমি 36-এর জায়গায় এবার কি লিখব, 6 গুণ 6, ঠিক আছে। আর 121কে কিসের থেকে পাওয়া যাচ্ছে, দেখো তো 121 কিসের বর্গ, 11-র বর্গ। দেখো 11 গুণ 11 করলে 121 পাওয়া যায়, তাহলে 121-এর জায়গায় লিখছি 11 গুণ 11, ঠিক আছে। এইবার এই 6কে দুবার গুণ করলাম মানে 6 স্কোয়ার হয়ে গেল, আর 11কে দুবার গুণ করলাম মানে 11 স্কোয়ার হয়ে গেল। এবার স্কোয়ার আর রুট তো একসঙ্গে থাকে না, দুটোই উঠে যায়, উঠে গিয়ে কি পড়ে থাকছে, 6/11 পড়ে থাকছে, হয়ে গেল অঙ্কটা। পরের অঙ্কটায় বলছে 144/169, ঠিক আছে। বর্গমূল নির্ণয় করতে দিয়েছে, তাহলে রুটের মধ্যে আমি এটাকে লিখব 144/169। এবার কি করব, যে এই 144 কিসের বর্গ এটা খুঁজব। দেখো কিসের বর্গ 144, দেখো 12 গুণ 12 করলেই 144 পাওয়া যাচ্ছে, তাহলে 144-এর জায়গায় লিখব 12 গুণ 12। আর এই 169 কিসের বর্গ, দেখো 13-র, 13 গুণ 13 করলেই এই 169কে পাওয়া যায়, তাহলে 169-এর জায়গায় লিখলাম 13 গুণ 13। এবার এই 12 গুণ 12 মানে কি, 12 স্কোয়ার, আর এই 13 গুণ 13, 13কে দুবার গুণ করা মানে 13 স্কোয়ার। এবার এই স্কোয়ার আর রুট তো একসঙ্গে থাকবে না, ঝামেলা করবে, তাহলে উঠিয়ে দিলে কি পড়ে থাকবে, 12/13 পড়ে থাকবে, এটাই উত্তর। হ্যাঁ, এবার শেষ অঙ্কটা করব, 2 দাগের লাস্ট অঙ্কটা, সেটা হচ্ছে 225/289। আচ্ছা, তাহলে দেখি বর্গমূল নির্ণয় করি। প্রথমে রুটের মধ্যে এই ভগ্নাংশটাকে আমি বসিয়ে নিচ্ছি। এইবার আমরা দেখব এই যে 225কে আমরা কিসের থেকে পাচ্ছি, কিসের বর্গ এই 225, এই দেখো 15 গুণ 15 মানে 15 স্কোয়ার করলে এই 225কে পাওয়া যায়, তাহলে আমি 225-এর জায়গায় লিখছি 15 গুণ 15। আর এই 289কে আমি কিসের থেকে পাচ্ছি, দেখো 17-র থেকে, 17-র স্কোয়ার মানে 17-র বর্গই হচ্ছে 289, তাহলে আমি 289-এর জায়গায় লিখছি 17 গুণ 17। এবার প্রত্যেকটা অঙ্কের মতো এটাও তাই করব, কি 15 গুণ 15 মানে কি 15 স্কোয়ার, আবার এই 17 গুণ 17 মানে কি 17 স্কোয়ার। এবার এই স্কোয়ার এবং রুট তো একসঙ্গে থাকবে না, উঠে যাবে, তাহলে স্কোয়ার আর রুট দুটোই যখন উঠে যাবে তাহলে কি পড়ে থাকবে, 15/17, এটাই উত্তর। আজকে আমরা করব নিজে করি 11.2 এর অঙ্কগুলো। সেখানে বলেছে দেখো, এক দাগে বলেছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলো পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। আচ্ছা, এখানে দুটো জিনিস আগে একটু বলে নিই। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে পূর্ণবর্গ জিনিসটা কি, পূর্ণবর্গ কথার অর্থ কি। দেখো আমি একটা সংখ্যা লিখছি 2 এবং তার মাথায় যদি আমি একটা স্কোয়ার বসিয়ে দিই
তার মানে এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমরা কি বুঝলে, কোনো সংখ্যার মাথায় স্কোয়ার থাকলেই সেই সংখ্যাটা পূর্ণবর্গ। ধরো যদি এই রকম হয় একটা সংখ্যা যে 2-এর মাথায় স্কোয়ার আবার গুণ 3-এর মাথায় স্কোয়ার, ধরো এইরকম একটা সংখ্যা 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, সেক্ষেত্রেও কিন্তু এদেরকে পূর্ণবর্গই বলা যাবে, কারণ এদের দুজনের মাথাতেই কিন্তু স্কোয়ার রয়েছে। আবার ধরো আরেকটা সংখ্যা লিখছি, 4 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার বাই 2 স্কোয়ার। এই যে সংখ্যাটা লিখলাম, একটা ভগ্নাংশ লিখলাম, এটাও কিন্তু পূর্ণবর্গই, কারণ এদের সবার মাথাতেই স্কোয়ার রয়েছে। ঠিক আছে, কিন্তু যদি আমি এরকম একটা সংখ্যা লিখি যে 2 গুণ 3-এর মাথায় স্কোয়ার বাই 2 স্কোয়ার, তাহলে কি লিখলাম, 2 ইন্টু 3 স্কোয়ার বাই 2 স্কোয়ার। দেখো তো এই যে ভগ্নাংশটা হলো, এটা কি পূর্ণবর্গ? না, এটা পূর্ণবর্গ নয়, কারণ সবার মাথায় কিন্তু স্কোয়ার নেই, এখানে 2-এর মাথায় স্কোয়ার নেই। ঠিক আছে, তাহলে এটাকে পূর্ণবর্গ বলা যাচ্ছে না। কিন্তু এর সঙ্গে একটা সংখ্যাকে যদি আমি গুণ করতাম, তাহলে এটা কিন্তু পূর্ণবর্গ হয়ে যেত। যেমন ধরো এখানে যদি আমি একটা 2 লিখতাম, ভালো করে খেয়াল করে, এখানে যদি আমি একটা 2 লিখতাম, তাহলে কি হতো, তাহলে এই নিচের 2 এবং এই উপরের 2 কিন্তু কেটে যেত, যেটা হয় আর কি ভগ্নাংশের ক্ষেত্রে, কাটাকুটি চলে যায়। নিচে যদি সেম থাকে, উপরেও যদি সেম সংখ্যা থাকে, তাহলে কিন্তু কাটাকুটি চলে যায়। তাহলে কি দাঁড়াতো বিষয়টা, তাহলে কিন্তু পড়ে থাকতো এখানে এই দুটো তো কেটে যেত, এবং তাহলে পড়ে থাকতো কি, উপরে 3 স্কোয়ার আর নিচে পড়ে থাকতো 2 স্কোয়ার, তাই না? তাহলে ভগ্নাংশটা এরকম হয়ে যেত, তার মানে পূর্ণবর্গ হয়ে যেত। তাহলে কি কারণে পূর্ণবর্গ হতো, নিচে যদি একটা 2 আমি গুণ করে দিতাম এর সঙ্গে, তাহলে কি হতো, এটার সঙ্গে এটা কেটে যেত এবং পূর্ণবর্গ হয়ে যেত। তাহলে কি দিয়ে গুণ করলে এটা পূর্ণবর্গ হতো, একটা 2 দিয়ে গুণ করলে তবেই পূর্ণবর্গ হতো। ঠিক আছে, এই অঙ্কগুলো এই রকম টাইপেরই। দেখো প্রথম যে অঙ্কটা দিয়েছে 64/147, তো আমি এটা লিখছি, 1-এর 1 দাগ 64/147। ঠিক আছে, তো দেখো সংখ্যাটা হচ্ছে 64। এবার এই যে 64, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। এই যে সিঁড়ির মতো করে যেটা করা হয়, আমি এটা রাফে করে দেখাচ্ছি। 64 থেকে আমরা কি কি পাচ্ছি, এটা 2 দিয়ে দিচ্ছি, 2 3 দুগুণি 6, 2 দুগুণি 4, 2 দিয়ে 16 দুগুণি 32, 2 দিয়ে 8 দুগুণি 16, 2 দিয়ে 4 দুগুণি 8, 2 দিয়ে 2 দুগুণি 4। তাহলে এইগুলো আমি 64 থেকে পাচ্ছি। আর 147 থেকে কি পাচ্ছি, 147 থেকে আমি এটাকে কি দিয়ে যাবে বলো তো, এটা এরকম করার অর্থ হচ্ছে এটাকে কিন্তু ভাগ করা। ঠিক আছে, ভাগ করারই সমান এটা। দেখো এখানে সংখ্যা আছে 1 আর এখানে 4, এখানে আছে 7, মানে এটাকে যদি যোগ করি, এই তিনটে অঙ্ককে যদি যোগ করি, মানে 1 আর 4 5, 5-এর সাথে 12, মানে 12 তো 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে এই 147কেও 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে। হ্যাঁ, এইভাবে তোমরা করে নিতে পারো। যাই হোক, তো 3 দিয়ে করলে কি হয়, 3 4-এ 12, আর এটা হয় 3 আর 27, আবার এটা 7 দিয়ে যাচ্ছে, 7 7-এ 49। তাহলে যা যা পেলাম আমরা, কি পেলাম, 64 থেকে পেলাম 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 2 পেলাম, সেটাই আমি গুণ দিয়ে লিখছি, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 লিখলাম, 1 2 3 4 5 6। এবার 147 থেকে কি পেলাম, 3 গুণ 7 গুণ 7। ঠিক আছে, এবার দেখো এই যে প্রথম দুটো 2 এর গুণফল মানে কি 2 স্কোয়ার লেখা যায়, আবার এই দুটো 2 এর গুণফল মানে কি আরেকটা 2 স্কোয়ার, আবার এই যে লাস্ট দুটো 2 এর গুণফল মানে কি আরেকটা 2 স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে দেখো একটাই 3 আছে, তাই 3কে আমি স্কোয়ার দিতে পারলাম না। আর কি করছি, 7 গুণ 7 মানে 7-এর মাথায় স্কোয়ার। ঠিক আছে, এটা দাঁড়ালো। এবার ভালো করে খেয়াল করো, এটা কি পূর্ণবর্গ হলো?
হলো না কিন্তু, কারণ এখানে 3-এর মাথাতে স্কোয়ার নেই। সবার মাথায় যখন স্কোয়ার থাকবে তখন সেটাকে পূর্ণবর্গ বলা যাবে। তাহলে এটাকে পূর্ণবর্গ হতে গেলে এর সঙ্গে কত গুণ করতে হবে? পূর্ণবর্গ হতে গেলে ধরো এর সঙ্গে আমি যদি উপরে একটা 3 গুণ করতাম, তাহলে কি হতো বিষয়টা? এখানে এটা মুছে দিচ্ছি। এর সঙ্গে উপরে যদি আমি একটা 3 গুণ করতাম তাহলে কি হতো? এই 3 আর এই 3 কেটে যেত। কেটে গেলে দেখো যা যা সংখ্যা পড়ে থাকছে সবার মাথায় কিন্তু স্কোয়ার থাকবে। তাহলে একটা 3 যদি গুণ করা যায় তাহলেই কিন্তু এই ভগ্নাংশটা হয়ে যাবে পূর্ণবর্গ। এটাই ওরা জানতে চাইছে যে কোন সংখ্যা গুণ করলে এটা পূর্ণবর্গ হবে। তাহলে আমরা লিখে দিই উত্তরে যে 64/147কে 3 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, এরপর হচ্ছে 2 দাগ। আচ্ছা, এই যে আমি 3টা গুণ করলাম এটা তোমাদের করে দেখাতে হবে না, হ্যাঁ, এটা তোমাদের কিছু করে দেখাতে হবে না। এটা আমি পেন্সিল দিয়ে যার জন্য করলাম, হ্যাঁ, এইটা দেখাতে হবে না করে, শুধু লাস্টে লিখে দেবে যে 3 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। পরের অঙ্কটায় যাচ্ছি। 25/162। দেখো দেখি আমরা 25 থেকে কি পাই। 25 থেকে কি পাবো? 5 দিয়ে দেবো, 5 5-এ 25 পাচ্ছি, দুটো 5 পাচ্ছি। আর 162 থেকে কি পাচ্ছি? 2 দিয়ে করছি, 8 দুগুণী 16, 2 1-কে 2। এবার 3 দিয়ে দেবো এটাকে, 3 দুগুণী 6, 3 7-এ 21, 3 দিয়ে 3 9 27, 3 দিয়ে 3 3-কে 9। তাহলে 25 থেকে আমি পাচ্ছি 5 গুণ 5, দুটো 5 পাচ্ছি। আর এই 162 থেকে পাচ্ছি 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তাই তো? এটা পেলাম। আচ্ছা, 5 গুণ 5 মানে কি? 5 স্কোয়ার। আর এদিকে কিন্তু 2 দুটো নেই, একটাই আছে, তাই 2-কে একাই রেখে দিলাম। আর এখানে দুটো 3 মানে 3-এর মাথায় স্কোয়ার, আবার আরেকটা জোড়া আছে 3-এর, দেখো দুটো 3 মানে 3-এর মাথায় স্কোয়ার। তো এটা পূর্ণবর্গ হলো না, কারণ এখানে দেখো একটার মাথায় স্কোয়ার নেই, 2-এর মাথায় স্কোয়ার নেই। যদি আমি এখানে একটা 2 বসিয়ে সেটাকে লিখতাম এবং তার ধরো একটা 2 যদি বসিয়ে গুণ করে দিতাম, তাহলে কী হতো? নিচের 2 আর উপরের 2 কেটে যেত। কেটে গেলে যে ভগ্নাংশটা থাকতো, এই ভগ্নাংশটা কী হতো? সবার মাথাতে স্কোয়ার থাকতো, পূর্ণবর্গ হয়ে যেত। তাহলে একটা 2-এর এখানে অভাব রয়েছে। তা আমি যদি একটা 2 গুণ করি তবেই এটা পূর্ণবর্গ হবে। আর এই জিনিসটা যেটা আমি রাফে করলাম এটা কিন্তু এমনি খাতায় করার দরকার নেই, এটা আমি বোঝানোর জন্য ওখানে কেটে দেখালাম, ঠিক আছে? তাহলে আমরা লিখছি এই যে 25/162-কে 2 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, ঠিক আছে? দেখো পরের অঙ্কে বলেছে 100 দেখো দেখতে পাচ্ছ 100/128, এটা হচ্ছে পরের অঙ্কটা। তো এটা আমি একটু করে নিয়েছি। দেখো 100/128, প্রথমে 100-কে আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো প্রথমে 2 দিয়ে দিয়েছি, 50 দুগুণী 100, তারপর আবার 2 দিয়ে দিয়েছি, 25 দুগুণী 50, তারপর 5 দিয়ে 5 5-এ 25, তাহলে 2 2 5 5, এটাই পেলাম, সেটাই লিখেছি। 2 2 5 5 সব গুণ, 2 গুণ 2 গুণ 5 গুণ 5। এবার 128 থেকে কি পাচ্ছি? দেখো এই যে 128, এটাকে 2 দিয়ে দিয়েছি, 64 হয়েছে। আবার 2 দিয়ে দিয়েছি 32, এবার 2 দিয়ে দিয়েছি 16 দুগুণী 32, এবার 2 দিয়ে দিয়েছি 8 দুগুণী 16, আবার 2 দিয়ে হয়েছে 4 বেরিয়েছে, এবার লাস্টে 2 দুগুণী 4, ঠিক আছে? তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টার মতো 2 পেলাম, সেটাই লিখেছি। 1 2 3 4 5 6 7টা 2, ঠিক আছে? এবার এখানে উপরে দেখো দুটো 2 মানে 2-এর মাথায় স্কোয়ার, আবার দুটো 5 মানে 5-এর মাথায় স্কোয়ার। আবার এদিকে এই দুটো 2 মানে 2 স্কোয়ার, আবার এই দুটো 2 মানে 2 স্কোয়ার, আবার এই দুটো 2 মানে 2 স্কোয়ার, আর এখানে একটা একা 2 পড়ে রয়েছে।
এটার মাথায় কিন্তু স্কোয়ার নেই, তার মানে এটা পূর্ণবর্গ হয়নি। তাহলে এখানে যদি আমি একটা 2 দিয়ে উপরে গুণ করে দিতাম তাহলে কি হতো, এই 2 আর এই 2 কেটে যেত, কেটে গেলে যা যা সংখ্যাগুলো পড়ে আছে সবাই তো পূর্ণবর্গ হয়ে যেত, কারণ সবার মাথাতেই স্কোয়ার রয়েছে। তাহলে একটা 2 গুণ করলেই এটা পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে 100/128কে 2 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। পরের অঙ্কটা দেখো, 81/288। তো 81কে আমি উৎপাদকে বিশ্লেষণ করেছি। দেখো প্রথমে 3 দিয়ে দিয়েছি, 81কে 3 দিয়ে ভাগ করলে 27 হয়। এবার তারপরে আবার 3 দিয়ে দিয়েছি, 3 9 27, তারপর আবার 3 দিয়ে দিয়েছি, 3 3 9। ঠিক আছে, তাহলে 4টে 3 পেয়েছি 81 থেকে, তাই সেটাই লিখেছি 3 গুণ 3 গুণ 3 গুণ 3। এইবার 288 থেকে কি পেয়েছি দেখো, 288 থেকে প্রথমে 2 দিয়ে ভাগ করেছি, 144 পেয়েছি। আবার এই 144কে 2 দিয়ে ভাগ করে 72 পেয়েছি। আবার এই 72কে 3 দিয়ে ভাগ করে 24 পেয়েছি। এই 24কে 3 দিয়ে ভাগ করে 8 পেয়েছি। এবার 2 দিয়ে 8কে ভাগ করে 4 পেয়েছি। তারপরে 2 দুগুণী 4। ঠিক আছে, তাহলে কী পেলাম, একটা দুটো মানে দুটো 2, এখানে 3টে 2, টোটাল 5টা 2 আর দুটো 3 পেয়েছি। সেটাই লিখেছি 3 গুণ 3 আর 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। ঠিক আছে, এইবার দুটো 3 মানে কি 3 স্কোয়ার। আবার এই দুটো 3 মানে কি 3-এর মাথায় আবার স্কোয়ার। আবার এই দুটো 3 মানে কি 3-এর মাথায় স্কোয়ার। এই দুটো 2 মানে 2-এর মাথায় স্কোয়ার। আবার এই দুটো 2 মানে 2-এর মাথায় স্কোয়ার। আর একটা 2 শুধু পড়ে থাকলো, এই কিন্তু স্কোয়ার হলো না। তাহলে এটাও কিন্তু পূর্ণবর্গ নয়, কারণ এই 2-এর মাথায় স্কোয়ার নেই। তাহলে আমি যদি এখানে একটা 2 লিখি গুণ করে, তো এই গুণ 2 মানে কি, এখানে একটা 2 আবার এখানে একটা 2, এটা কিন্তু কেটে যায় ভগ্নাংশে। কেটে যাওয়া মানে এই দুটো আর থাকছে না, আর বাদবাকি যা থাকছে সেগুলো সব কিন্তু সবার মাথায় কিন্তু স্কোয়ার, তার মানে এটা পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। সবার মাথায় স্কোয়ার থাকলেই পূর্ণবর্গ। তাহলে একটা 2-এর এখানে অভাব ছিল, এখানে যদি এটা 2 গুণ করা যায় তাহলেই এটা পূর্ণবর্গ হয়ে যায়। তাই 81/288কে 2 দিয়ে গুণ করলে গুণফলটা পূর্ণবর্গ হবে। ঠিক আছে, এরপরে দেখো, কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের ভগ্নাংশগুলো পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। ঠিক আগের অঙ্কটার মতো, আগের অঙ্কটায় বলেছিল গুণ করলে, এবার বলেছে ভাগ করলে। মানে কত দিয়ে ভাগ করলে এই নিচের ভগ্নাংশগুলো পূর্ণবর্গ হবে সেটাই আমাদের বের করতে হবে। একই প্রসেস একইভাবে করতে হবে। প্রথম ভগ্নাংশটা হচ্ছে 450/625। তো এই 450কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 450 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হয় দেখো, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। 450, তো প্রথমে 5 দিয়ে দেবে, শেষে 0 বা 5 থাকলে 5 দিয়ে ভাগ করলে সেটা মিলে যায়। তো এটা শেষে 0 আছে, তাই আমি 5 দিয়ে ভাগটা করছি। 5 9 45, 5 0 0। আবার এটা 5 দিয়ে ভাগ করবে, শেষে 0 আছে যেহেতু, তাহলে কত হয়, 5 1 5, 7 8 9 18, 8 দিয়ে গেল। এবার দেখো 3 দিয়ে যাবে, 3 6 18, আবার 3 দিয়ে যাবে, 3 দুগুণী 6, তাহলে 45 থেকে এইগুলো পাওয়া গেল। ঠিক আছে, তো সেটাই আমি এখানে লিখেছি 5 গুণ 5 গুণ 3 গুণ 3 গুণ 2। আর 625 থেকে কি পাচ্ছি দেখো, 625 থেকে এটা শেষে 5 আছে, তাই এটাকে আমি 5 দিয়েই ভাগ করছি। 5 1 5, 1 4 5, ও সরি, 5 দুগুণী 10, আর এটা হচ্ছে 5 1 5, না ভুল হলো, সরি, 5 1 5, 1 12, 5 দুগুণী 10, আর এটা হচ্ছে 5 5 25 হবে। হ্যাঁ, 125 হবে। আচ্ছা, 5 দিয়ে, 5 দুগুণী 10 আর 5 5 25, আবার 5 দিয়ে, 5 5 25। দেখো 4টে 5 পাচ্ছি, তো সেটাই লিখেছি 5 গুণ 5 গুণ 5 গুণ 5। এবার দেখো দুটো 5 মানে 5 স্কোয়ার, আবার দুটো 3 মানে 3-এর মাথায় স্কোয়ার, আবার 2 এখানে একা, আর এখানে দুটো 5 মানে 5-এর মাথায় স্কোয়ার, এখানে দুটো 5 মানে 5-এর মাথায় স্কোয়ার। তার মানে কিন্তু 2টা কিন্তু স্কোয়ার হলো না। ঠিক আছে, 2 কিন্তু স্কোয়ার হলো না, তাই এটা পূর্ণবর্গ নয়। যদি আমি একটা 2, একটুখানি ভালো করে এখানটা বুঝবে, বলেছে তো কত দিয়ে ভাগ করলে। হ্যাঁ,
তার মানে কি ভাগ করতে বলেছে, যেহেতু ভাগ তার মানে ভাগের ক্ষেত্রে আমরা কি করি, এই যে বাই, এই বাইয়ের নিচে আমরা সংখ্যাটাকে লিখি। ঠিক আছে, বলেছে কত দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। তো আমরা এখানে যদি একটা গুণ দিয়ে 2 লিখি, তো এই যে বাইয়ের নিচে 2টাকে লিখলাম, তার মানে কিন্তু 2টা ভাগ হলো। ঠিক আছে, বাইয়ের নিচে যেহেতু লিখেছি তার মানে কিন্তু ভাগ হয়েছে। দেখো এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করছিলাম সব উপরে লিখেছিলাম, গুণ 2গুলো সব উপরে লিখেছিলাম, গুণ 2 বা গুণ 3 যেটাই হচ্ছিল সেটা উপরে লিখছিলাম, বাইয়ের উপরে। বাইয়ের উপরে লেখা মানে গুণ করা বোঝায়, আর বাইয়ের নিচে কিছু লিখছি মানে কিন্তু ওটা ভাগ করা বোঝায়। ঠিক আছে, তাহলে কি হতো, এখানে যদি একটা 2 নিচে লিখতাম তাহলে এই 2 আর 2 কেটে যেত, আর বাদ বাকি সব ভগ্নাংশটা পূর্ণবর্গ হতো। তাই আমি লিখেছি 450/625কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। পরের অঙ্কটা বলছে 320/121। এবার এই 320 থেকে আমি কি পাচ্ছি দেখো, 320কে আমি প্রথমে 2 দিয়ে দিয়েছি, 160 বেরিয়েছে। আবার এই 160কে 2 দিয়ে ভাগ করেছি, 80 বেরিয়েছে। আবার এই 80কে 2 দিয়ে ভাগ করে 40। এবার এই 40কে 2 দিয়ে ভাগ করে এসছে 20, 20কে 2 দিয়ে ভাগ করে 10। এবার 5 দুগুণী 10। হ্যাঁ, তো এইগুলোই পেয়েছি, তাই লিখেছি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5। এবং এই 121কে কেবলমাত্র 11 ছাড়া আর কিছু দিয়ে ভাগ করা যায় না। তো 121কে 11 দিয়ে ভাগ করলে উত্তরটা 11 আসে। ঠিক আছে, তাই 121 মানে 11 গুণ 11। এবার দেখো, 2 2 মানে 2 স্কোয়ার, 2 2 মানে 2 স্কোয়ার, 2 2 মানে 2 স্কোয়ার, আর 5 এখানে সিঙ্গেল পড়ে রয়েছে। আর এখানে 2 11 মানে 11 মাথা স্কোয়ার। তার মানে এই যে 5, এখানে যদি আর একটা 5 আমি নিচে লিখতাম তাহলে কি হতো, 5 5 কেটে যেত। কেটে গেলে যা সংখ্যা থাকতো সব পূর্ণবর্গ হতো। তাহলে এখানে আমরা যদি 5 দিয়ে ভাগ করতাম তবেই এটা পূর্ণবর্গ হতো। তাই আমরা লিখব 320/121কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। পরের অঙ্কে আসছি 245/64। তো 245 থেকে আমি কি পাচ্ছি দেখো, 245কে আমি 5 দিয়ে ভাগ করে 49 পেয়েছি। এবার 49কে 7 দিয়ে ভাগ করে 7 7 49। তাহলে 245 থেকে আমি কি পাচ্ছি, 7 গুণ 7 গুণ 5। আর 64 থেকে কি পাচ্ছি, 64 থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখানে আমি একটু করে দেখাচ্ছি। 64কে প্রথমে 2 দিয়ে দিয়েছি, 3 দুগুণী 6, 2 দুগুণী 4। আবার 2 দিয়ে দিচ্ছি, 2 1কে 2, 6 দুগুণী 12। আবার 2 দিয়ে করছি, মানে ভাগ করছি কিন্তু এগুলো, 8 দুগুণী 16। আবার 2 দিয়ে 4 দুগুণী 8, আবার 2 দিয়ে 2 দুগুণী 4। তাহলে 1 2 3 4 5 6, 6টা 2 পাচ্ছি। সেটাই লিখেছি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এইবার এই যে দুটো 7 মানে কি 7 স্কোয়ার, আবার এই 5 কিন্তু একা, তাই একা বসেছে। আবার এই দুটো 2 মানে 2 এর স্কোয়ার, দুটো 2 মানে 2 এর স্কোয়ার, দুটো 2 মানে 2 এর স্কোয়ার। তাহলে এখানে একটা যদি নিচে একটা 5 আমি এটাকে বাড়িয়ে যদি একটা 5 গুণ করতাম নিচে, আর বাইয়ের নিচে লেখা মানে কিন্তু এটা ভাগ হচ্ছে, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, বাইয়ের নিচে লিখছি মানে কিন্তু ভাগই হচ্ছে। তাহলে এখানে যদি 5 দিয়ে এটাকে ভাগ করতাম তাহলে কি হতো, 5 5 কেটে যেত। কেটে গেলে পড়ে থাকতো কি, সব স্কোয়ারযুক্ত সংখ্যা পড়ে থাকতো, তাহলে পূর্ণবর্গ হতো। তাহলে 245/64কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। পরের অঙ্ক 243/144। তো 243 থেকে আমি কি পাচ্ছি দেখো, 243কে আমি প্রথমে 3 দিয়ে দিয়েছি, 81 এসছে। আবার 3 দিয়ে দিয়েছি, মানে ভাগ করেছি, 27 এসেছে। আবার 3 দিয়ে ভাগ করে 9 এসেছে। আবার 3 দিয়ে 9কে 3 দিয়ে ভাগ করে 3 এসেছে। তাহলে 1 2 3 4 5টা 3 পেয়েছি, সেটাই লিখেছি 1 2 3 4 5, 5টা 3। এবার 144কে আমি যখন উৎপাদকে বিশ্লেষণ করেছি তখন কি পেয়েছি দেখো, 144, সেটাকে প্রথমে আমি 2 দিয়ে দিয়েছি, 7 দুগুণী 14, 2 দুগুণী 4। আবার 2 দিয়ে ভাগ করেছি, 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 36 পেয়েছি। আবার 2 দিয়ে ভাগ করেছি, 2 1কে 2, 8 দুগুণী 16, 18 পেয়েছি। আবার 2 দিয়ে ভাগ করেছি, 9 দুগুণী 18। এবার তো আর 2 দিয়ে যাবে না, এবার 3 দিয়ে, 3 তিরিককে 9। তাহলে 4টে 2 এবং 2টো 3 পেয়েছি। দেখো 2টো 3 এবং 4টে 2 পেয়েছি। তাহলে দুটো, এই যে উপরেরটা দেখো, 2টো 3 মানে 3 স্কোয়ার, আর এখানেও 2টো 3-এর গুণফল মানে 3 স্কোয়ার, আর এখানে একটা 3 পড়ে আছে একা। আর এখানে 2টো 3 মানে 3 স্কোয়ার, এখানে 2টো 2 মানে 2 স্কোয়ার, এখানেও 2টো 2 মানে 2 স্কোয়ার। তার মানে এখানে যদি আরেকটা 3 আমি যদি এখানে ভাগ করে দিতাম নিচে, তাহলে কি হতো, এই 3 আর 3 কেটে যেত।
আর বাদবাকি সব সংখ্যাগুলোই স্কোয়ার যুক্ত সংখ্যা, মানে পূর্ণবর্গ হতো। তাহলে একটা 3 দিয়ে ভাগ করলেই ভাগফলটা পূর্ণবর্গ হতো। তাই লিখেছি 243/144কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে।